Hello and welcome back to the video lecture on solvents and solubility of organic compounds. Last time আমরা aqueous solubility of organic compounds নিয়ে কথা বলছিলাম. Continuing with this discussion, আমরা এখানে হাইড্রোকার্বনের ওয়াটার সলিবিলিটিটাকে আরেকটু ডিটেইলে এক্সপ্লোর করার চেষ্টা করছি. আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল থেকে আমরা এটা বলি অনেক সময় যে অয়েল এবং ওয়াটার তারা মিক্স করে না. তার মানে অয়েল বলতে আমরা এখানে হাইড্রোকার্বন মিন করছি. তো হাইড্রোকার্বন কোনো একটা লিকুইড হাইড্রোকার্বন লাইক পেন্টেন, তাকে যদি আমরা জলের মধ্যে ঢালি তো লেয়ার সেপারেশন হয়ে থাকে, এবং লাইক ডিজলভ লাইক প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমরা বলতে পারি যে হাইড্রোকার্বনরা হচ্ছে অ্যাপোলার, অ্যাপ্রোটিক এবং নন ডোনার. তারা জলের মতো একদমই নয়. জল হচ্ছে পোলার, প্রোটিক এবং ডোনার, একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট. তাহলে লাইক ডিজলভ লাইক প্রিন্সিপাল যদি ফলো করা হয় তাহলে হাইড্রোকার্বনের জলে সলিবল হওয়ার কথা নয়. কিন্তু যদি আমরা এই কথাটা বলি যে একদম সলিবল নয়, তাহলে সেটা ঠিক বলা হবে না. এটার খুব সামান্য হলেও একটা সলিবিলিটি আছে. যদি আমরা 1 লিটার জলের মধ্যে বেশ অনেকটা পেন্টেন ঢালি, তাহলে আমরা বেসিক্যালি এইরকম একটা ইকুইলিব্রিয়াম পাই যেখানে পিওর পেন্টেন এবং জল আলাদা আলাদা লেয়ারে সেপারেটেড হয়ে আছে একদিকে, আর আরেক দিকে পেন্টেনের খুব সামান্য একটা অংশ জলের মধ্যে ডিজলভড হয়েছে. ইকুইলিব্রিয়ামটা অবভিয়াসলি লেফট হ্যান্ড সাইডকে ফেভার করছে, এবং সেই জন্যই আমরা জেনারেলি বলে থাকি যে পেন্টেনের সলিবিলিটি ইন ওয়াটার ইজ ভেরি ভেরি লো. পেন্টেনের সলিবিলিটি 0 নয়. তার কনসেন্ট্রেশন অফ পেন্টেন যদি দেখা যায় তাহলে সেটা দেখা যাবে 5.3 × 10⁻⁴ মোলার, হুইচ ইজ ভেরি লো বাট নট 0. এবং যেহেতু ইকুইলিব্রিয়ামটা এই লেয়ার সেপারেটেড অবস্থায় থাকা সিস্টেমটাকে ফেভার করে, অর্থাৎ যেখানে পেন্টেন জলের সঙ্গে সলিবল হয়নি, তাই আমরা এটা বলতেই পারি যে এই প্রসেসটা, অর্থাৎ পেন্টেনকে জলে ডিজলভ করার প্রসেসটা, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুইলিব্রিয়াম, এটা আনফেভারেবল, এবং সেটা থার্মোডাইনামিক্যালিও আনফেভারেবল, হুইচ মিনস যে the free energy change for this reaction will be positive. free energy change যদি নেগেটিভ হয় তাহলে ইকুইলিব্রিয়াম লেফট থেকে রাইটের দিকে থাকে, আর যদি পজিটিভ হয় তাহলে সেটা রাইট থেকে লেফটের দিকে থাকে, যেমন এখানে আছে. তো আমরা এটাও জানি যে দুটো টার্ম দিয়ে ফ্রি এনার্জি টার্মটাকে এক্সপ্রেস করা যায়. একটা হচ্ছে এনথালপি, একটা হচ্ছে এনট্রপি. তো ডেল্টা জি পজিটিভ মানে দুটো জিনিস হতে পারে. একটা হচ্ছে ডেল্টা এইচটা পজিটিভ, ডেল্টা এসটাও পজিটিভ, অর্থাৎ রিয়াকশান এনথালপিক্যালি আনফেভারেবল কিন্তু এনট্রপিক্যালি ফেভারেবল. এবার এনথালপি যদি এনট্রপির থেকে, এনট্রপি টার্মটার তুলনায় এনথালপি টার্মটা যদি অনেক বেশি ডমিনেটিং হয়, তাহলে ওভারঅল ডেল্টা জি পজিটিভ হয়ে যেতে পারে. আবার এমন হতে পারে যে ডেল্টা এইচটা নেগেটিভ কিন্তু ডেল্টা এসটা সেটাও নেগেটিভ. এবার যেহেতু ডেল্টা জির মধ্যে -t ডেল্টা এস আছে, তাহলে নেগেটিভ এন্ট্রপি চেঞ্জ যদি হয়, অর্থাৎ ডেল্টা এস যদি নেগেটিভ হয় তাহলে টি ডেল্টা এস নেগেটিভ হবে, -t ডেল্টা এস পজিটিভ হবে, এবং সামহাও সেটা যদি এনথালপি ফেভারেবল এনথালপি অর্থাৎ নেগেটিভ ডেল্টা এইচকে সুপারসিড করে বা ওভারকাম করে, তাহলেও ডেল্টা জি পজিটিভ হতে পারে. তো এক্ষেত্রে দেখা যায় যে ইনফ্যাক্ট ডেল্টা এইচটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ প্রসেসটা এনথালপিক্যালি ফেভারেবল. এটা কেন হচ্ছে? আমরা জানি যে ওয়াটার হচ্ছে পোলার মলিকুল, এবং ওয়াটারের নিজের মধ্যে যে বন্ডিংটা থাকে, ওয়াটার আরেকটা মলিকুলের সাথে যে ধরনের ইন্টারমলিকুলার ইন্টারাকশানে পার্টিসিপেট করতে পছন্দ করে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং. অবভিয়াসলি ও পেন্টেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, তার কারণ ওয়াটার হাইড্রোজেন বন্ড ডোনার এবং অ্যাকসেপ্টার দুটো হলেও পেন্টেন নাইদার হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার নর হাইড্রোজেন বন্ড ডোনার. তাহলে একটা পেন্টেনের সাথে আরেকটা একটা জলের হাইড্রোজেন বন্ডিংয়ের কোনো সম্ভাবনা নেই. হাউএভার, যেহেতু পেন্টেন নন পোলার মলিকুল এবং জল পোলার মলিকুল, তাহলে জলের পাশে যদি পেন্টেনকে রাখা হয় তাহলে জলের যে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, সেই পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট পেন্টেনের উপরে একটা উইক ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করতে পারে, এবং তার ফলে ওয়াটার মলিকিউলের সাথে পেন্টেনের একটা
ডাইপোল, ইনডিউস ডাইপোল এই ধরনের অ্যাট্রাকটিভ ভ্যান ডার ওয়ালস ফোর্স অপারেট করতে পারে, এবং সেইটাই অ্যাকচুয়ালি এই ডেল্টা এইচ সলিউশনের নেগেটিভ হওয়ার জন্য রেসপন্সিবল। তার মানে আমরা যেহেতু অলরেডি এস্টাবলিশ করেছি যে এই প্রসেসের ডিজলভিং পেন্টেন ইন ওয়াটার, তার সেই প্রসেসের ডেল্টা জি হচ্ছে পজিটিভ, এবং এটা আবার প্রমাণ হয়েছে যে ডেল্টা এইচটা নেগেটিভ, তাহলে আমাদেরকে এটা মানতেই হবে যে এই রিয়াকশানের ডেফিনেটলি ডেল্টা এসটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এন্ট্রপি অফ সলিউশন, এন্ট্রপি চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ দিস সলিউশন বা সলভেশন প্রসেস ইজ নেগেটিভ, আনফেভারেবল। অর্থাৎ পেন্টেন যদি আলাদা আলাদা থাকে এবং জল যদি আলাদা আলাদা থাকে, যদি তারা একে অপরের সঙ্গে মিক্স না হয়, তাহলে সেই সিস্টেমের যা এন্ট্রপি, পেন্টেনকে জলের মধ্যে মিশিয়ে দিলে সেই সিস্টেমের এন্ট্রপি কমে যাচ্ছে, এবং এন্ট্রপি কমে যাওয়াটা ফেভারেবল নয়, এন্ট্রপি সবসময় বাড়তে চায়। তো এটা কেন হবে সেটা আমরা এইভাবে ভাবতে পারি। আমরা ইকুইলিব্রিয়ামের একদিকে দুটো পেন্টেন মলিকিউলকে ক্লাস্টার ফর্মেশন করে রেখেছি এবং তাকে ঘিরে রেখেছে কয়েকটা ওয়াটার মলিকিউল। এই পেন্টেনগুলোর ঠিক ইমিডিয়েট ভিসিনিটিতে যে ওয়াটার মলিকিউলগুলো আছে তাদেরকে আমরা অক্সিজেনগুলোকে লাল রং দিয়েছি, আর বাল্ক ওয়াটার আছে যেখানে পেন্টেনের কোনো চিহ্ন নেই, সেগুলোকে আমরা নীল রং দিয়েছি। আর ইকুইলিব্রিয়ামের উল্টো দিকে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আছে পেন্টেনের সলভেটেড স্টেট, অর্থাৎ পেন্টেন দুটো মলিকিউল আলাদা হয়ে গেছে, তারা নিজেদের মধ্যে ক্লাস্টার ফর্মেশন করে নেই, এবং দুটো পেন্টেন মলিকিউলকেই ওয়াটার মলিকিউলরা ঘিরে ফেলেছে, এবং সব ওয়াটার মলিকিউলই যেহেতু এখন পেন্টেনের আশেপাশে আছে, তাই তাদের প্রত্যেককেই আমরা এখন আর লাল রং দিয়ে দেখাচ্ছি, নীল রং দিয়ে দেখাচ্ছি না। যখন পেন্টেনের ঠিক পাশে ওয়াটার মলিকিউল থাকে, তখন যেহেতু এই ধরনের ওয়াটার মলিকিউলরা তাদের চারপাশে ওয়াটার মলিকিউল থাকার জন্য স্বচ্ছন্দে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, অথচ এই লাল অক্সিজেনওয়ালা ওয়াটার মলিকিউলরা পেন্টেন এসে যাওয়ার জন্য এই দিকটায় হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, এবং তার ফলে এই লাল ওয়াটার মলিকিউলগুলো বা রেড অক্সিজেনওয়ালা ওয়াটার মলিকিউলগুলো এই দিকে যে হাইড্রোজেন বন্ডিংটা লস হচ্ছে সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে বাই ফর্মিং এক্সট্রা স্ট্রং হাইড্রোজেন বন্ড উইথ আদার ওয়াটার মলিকিউলস যেগুলো এর আশেপাশে আছে। এই নীল রঙের ওয়াটার মলিকিউলগুলোর কিন্তু এই ধরনের কম্পেনসেশন করার কোনো দরকার নেই, তার কারণ সে পারফেক্টলি হ্যাপি উইদিন other water molecules. However, the red water molecules are trying to compensate for the loss of the hydrogen bonding, যেটা ও পেন্টেনের সঙ্গে করতে পারছে না। তাহলে ও কী করে, ওর আশেপাশে থাকা অন্য ওয়াটার মলিকিউলের সাথে এক্সট্রা স্ট্রং হাইড্রোজেন বন্ডিং করতে চায়, এবং সেটা করতে পারলে যেটা হবে সেটা হচ্ছে এই লাল ওয়াটার মলিকিউলগুলো অনেক বেশি রিজিড হয়ে যায় কম্পেয়ার টু ব্লু ওয়াটার মলিকিউলগুলো, যেগুলো অনেক বেশি ফ্লেক্সিবল। অর্থাৎ পেন্টেনের ঠিক ইমিডিয়েট ভিসিনিটিতে যদি ওয়াটার মলিকিউলকে রাখা হয়, তাহলে সেই ওয়াটার মলিকিউল বাল্ক ওয়াটার মলিকিউলের থেকে আলাদা বিহেভ করে, এবং অনেকটা তুমি ভাবতে পারো তারা জমে যায়, ফ্রিজ হয়ে যায়। তো কোনো জিনিস যদি সলিড স্টেটে থাকে তার এন্ট্রপি অনেক কম হয়, লিকুইড স্টেটে থাকলে তার এন্ট্রপি অনেক বেশি হয়। তাহলে এই ওয়াটার মলিকিউলগুলোকে আমরা যদি বলি যে এরা কাইন্ড অফ ফ্রিজ হয়ে গেছে, বরফ জমছে না অবভিয়াসলি, কিন্তু আমরা ভাবতে পারি যে এদের নড়াচড়াটা অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কারণ এরা সুপার স্ট্রং হাইড্রোজেন বন্ড তৈরি করেছে নিজেদের মধ্যে, যেহেতু ওরা পেন্টেনের দিকে কোনো হাইড্রোজেন বন্ড করতে পারছে না, এবং তারা অনেকটা স্লো ডাউন করে গেছে, অনেকটা তাদের নড়াচড়া করার ক্ষমতা অনেক লোপ পেয়েছে। তাহলে পেন্টেনের আশেপাশে থাকা ওয়াটার মলিকুলগুলোকে আমরা বলতে পারি লো এন্ট্রপি ওয়াটার, কারণ এন্ট্রপি ইজ এ মেজার অফ মলিকুলার ডিসঅর্ডারনেস। মলিকুলার লেভেলে ডিসঅর্ডারনেস বাড়লে এন্ট্রপি বাড়ে। তাহলে জমে গেছে যে ওয়াটার মলিকিউল, তার এন্ট্রপি যেটা নাকি পেন্টেনের গায়ে লেগে আছে, তার তুলনায় বাল্ক ওয়াটারে, যেখানে ওয়াটার মলিকুলগুলো রিলেটিভলি ফ্রি, কারণ সুপার স্ট্রং হাইড্রোজেন বন্ড তৈরি করার কোনো দরকার পড়ছে না তাদের, তারা অনেক ফ্লেক্সিবল। তাহলে সেই নীল রঙের ওয়াটার মলিকুলগুলো হায়ার এন্ট্রপি ওয়াটার মলিকুল হবে, আর পেন্টেনের সঙ্গে অ্যাসোসিয়েটেড লাল রঙের ওয়াটার মলিকুলগুলো লোয়ার এন্ট্রপি ওয়াটার মলিকিউল হবে। তো পেন্টেন যদি সব ক্লাস্টার ফর্মেশন করে থাকে, দুটো পেন্টেন মলিকিউলকে আমরা এখানে দেখিয়েছি, এরকম অসংখ্য হতে পারে। তো দুটো পেন্টেন মলিকিউল যদি নিজেদের মধ্যে ক্লাস্টার ফর্মেশন করে থাকে, তাহলে নাম্বার অফ ওয়াটার মলিকিউলস সারাউন্ডিং দি পেন্টেন মলিকিউলস উইল বি লোয়ার। যতগুলো ওয়াটার মলিকিউল দিয়ে পেন্টেন মলিকিউল দুটোকে ঘিরতে হবে সেটা কম,
কিন্তু যদি পেন্টেনকে তুমি দুটো পেন্টেনকে সেপারেট করে দাও, তাহলে এই পেন্টেনকেও ওয়াটার দিয়ে ঘিরতে হবে, এই পেন্টেনকেও ওয়াটার দিয়ে ঘিরতে হবে, কারণ আমরা সলিউশনের কথা বলছি, তখন মিক্সিং হচ্ছে। তাহলে এইখান থেকে, এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে গেলে দেখো এখানে লো এন্ট্রপি ওয়াটার মলিকুল ছিল, কিন্তু হাই এন্ট্রপি ওয়াটার মলিকুলও ছিল, কারণ এটা বাল্ক ওয়াটার, যেখানে সুপার স্ট্রং হাইড্রোজেন বন্ড তৈরি করার কোনো দরকার নেই। আর এইখানে লো এন্ট্রপি ওয়াটার মলিকিউলই আছে, এবং এখানেও লো এন্ট্রপি ওয়াটার মলিকিউলই আছে। অর্থাৎ পেন্টেনকে যদি গায়ে গায়ে লাগিয়ে না রাখো দুটো পেন্টেনকে, তাহলে দুটো পেন্টেনকে আলাদা করে ফেললে সেই দুটো পেন্টেনের আশেপাশে যে ওয়াটার মলিকিউলগুলো এসে জমা হবে, সেগুলো সব লো এন্ট্রপি ওয়াটার মলিকিউল হয়ে যাবে। তার মানে লেফট থেকে রাইটে গেলে এন্ট্রপি কমছে। উল্টো দিক থেকে যদি ভাবি যে পেন্টেন দুটো মলিকুল আলাদা ছিল, তাদেরকে ওয়াটার মলিকুলরা ঘিরেছিল, পেন্টেনের পাশে থাকা ওয়াটার মলিকিউলরা কাইন্ড অফ ফ্রোজেন, তাহলে এখানে যা ওয়াটার মলিকুল আছে সব হচ্ছে লো এন্ট্রপি। এবার যদি আমরা রাইট থেকে লেফটে যাই, পেন্টেনকে ক্লাস্টার ফর্মেশন করি, পেন্টেন দুটো একে অপরের গায়ে লেগে গেল, তাহলে কিছু ওয়াটার মলিকিউল এখন পেন্টেনকে আর তাকে ঘিরে রাখার দরকার হচ্ছে না, তারা ফ্রি হয়ে গেছে, তারা বাল্ক ওয়াটার মলিকিউলে কনভার্টেড হয়ে গেছে। অর্থাৎ তাদের এন্ট্রপি পেন্টেনের আশেপাশে থাকা ওয়াটার মলিকুলের এন্ট্রপির থেকে অনেক বেড়ে গেছে। তাহলে এই দিক থেকে এই দিকে যাওয়ার সময় আমরা এন্ট্রপির বাড়তে দেখছি। তার মানে রাইট টু লেফট যদি যায় তাহলে সেটা এন্ট্রপিক্যালি ফেভারেবল হবে, লেফট টু রাইট যদি যায় তাহলে সেটা এন্ট্রপিক্যালি আনফেভারেবল হবে। অ্যান্ড দিস ইজ হোয়াই pentane or any hydrocarbon tends to stick together when they are exposed to water, এবং এটাকে বলা হয় হাইড্রোফোবিক এফেক্ট। অর্থাৎ পেন্টেন ওয়াটারের সঙ্গে আনফেভারেবল ইন্টারাকশানে যাচ্ছে এই কথাটা ঠিক নয়, পেন্টেন ওয়াটারের সঙ্গে ফেভারেবল ইন্টারাকশানেই যায়, ডেল্টা এইচ নেগেটিভ। হাউএভার এই ইন্টারাকশানটাকে প্রমোট করতে গিয়ে ওয়াটারকে যে পরিমাণ এন্ট্রপির পেনাল্টি দিতে হয়, ওয়াটার সেটা দিতে চায় না বা দিতে পারে না। তার ফলে হাইড্রোফোবিক মলিকিউলদের অ্যাকুয়াস মিডিয়ামে টেন্ডেন্সি থাকে সারফেস এরিয়াটাকে, ওভারঅল সারফেস এরিয়াটাকে মিনিমাইজ করে দেওয়ার, এবং সেটা তখনই সম্ভব যদি তুমি হাইড্রোফোবিক মলিকিউলগুলোকে একসাথে স্টিক করিয়ে রাখো, অর্থাৎ তাদেরকে যদি এক জায়গায় প্যাচ করিয়ে রাখো, তাদেরকে যদি ওয়াটারের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখো, তাহলে ওয়াটার মলিকিউল তাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করে, এবং তার ফলে ওয়াটারের বিরাট একটা এন্ট্রপি পেনাল্টি দিতে হয়, সেটা দিতে চায় না। সেই জন্য ওই মলিকিউলগুলো সব নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে সেঁটে থাকে, স্টিক করে থাকে। এবং দ্যাট ইজ ওয়াই আমরা যখন তেলকে ঢালি জলের ওপরে, তখন তেলটাকে ওপরে ভাসতে দেখি বা নিচে জমা হতে দেখি, ডিপেন্ডিং আপন ইটস রিলেটিভ ডেন্সিটি উইথ ওয়াটার, ডেন্সিটি উইথ রেসপেক্ট টু ওয়াটার। জলের থেকে ভারী হলে নিচে যাবে, জলের থেকে হালকা হলে ওপরে ভাসবে, কিন্তু তারা মেশে না খুব একটা। এবং বুঝতেই পারছো, তার মানে এই ধরনের অ্যালকিল চেনের সারফেস এরিয়া যত বেশি হবে, এর হাইড্রোফোবিক এফেক্টও তত বেশি হবে, কারণ যত তুমি সারফেস এরিয়া বাড়াবে তত তাদের স্টিক করে থাকার টেন্ডেন্সি বেশি হবে, কারণ সেই লম্বা লম্বা চেনকে যদি আলাদাভাবে সেপারেট করে অ্যাকুয়াস মিডিয়ামে ডিসপার্স করতে হয়, তাহলে আরও বেশি সংখ্যক ওয়াটার মলিকিউল হাই এন্ট্রপি ওয়াটার থেকে লো এন্ট্রপি ওয়াটারে কনভার্টেড করতে হবে, সেটা তো করবে না। অতএব যত তুমি লম্বা চেনের অ্যালকোহল দেবে, লম্বা চেনের মলিকিউল দেবে হাইড্রোকার্বন চেনের, তত তার হাইড্রোফোবিক এফেক্ট তত প্রমিনেন্ট হবে। এবং এই জন্য এটাই আমরা দেখেছিলাম যে অ্যালকোহলদের মধ্যে কিছু কিছু লোয়ার মলিকুলার ওয়েট অ্যালকোহল ফুললি মিসেবল হয়, আবার কিছু অ্যালকোহল থাকে যাদের সলিবিলিটি জলে আস্তে 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 যত তুমি সারফেস এরিয়া বাড়াচ্ছ তত কমতে থাকে, কারণ অ্যালকোহলের ওইচ পার্টটা হচ্ছে পোলার এবং প্রোটিক পার্ট, এবং সেই জন্য ওই মলিকুলটার ওই পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক, ও জলের সাথে ভালো ইন্টারাকশান করে, এবং সেখানে এন্ট্রপির অত লস টস কিছু হয় না। কিন্তু ওর যে অ্যালকিল পার্টটা আছে, সেই অ্যালকিল পার্টটা যদি সিগনিফিক্যান্টলি লম্বা হয়, তাহলে এই হাইড্রোফোবিক এফেক্টের জন্য ওর সলিবিলিটি অ্যাকুয়াস মিডিয়ামে আস্তে আস্তে কমতে থাকে। তো এটা গেল আমার অ্যালকেনের বা হাইড্রোকার্বনের সলিবিলিটি। এবার আমরা সলিবিলিটি অফ আয়নিক কম্পাউন্ডটা একটু দেখি। ওয়াটার এখানে বেস্ট সলভেন্ট কেন? তার কারণ হচ্ছে, যখন আমরা একটা আয়নিক সলিডকে ডিজলভ করি, তখন তাদের মধ্যে তাদের বেসিক্যালি অনেকগুলো স্টেজ আছে যাতে তাদের ডিজলিউশনটা হয়।
এবং আয়নিক কম্পাউন্ডের সলিবিলিটি আমাদেরকে জানতে হয়, তার কারণ হচ্ছে যে আমাদের যে রিয়েজেন্টগুলো আছে অর্গ্যানিক কেমিস্ট্রিতে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আয়নিক রিয়েজেন্ট। আমাদের সাবস্ট্রেট অর্গ্যানিক কিন্তু রিয়েজেন্ট আয়নিক। যেমন যদি বলা হয় যে অ্যালকিল হ্যালাইডের ওপরে সোডিয়াম সায়ানাইড দিয়ে রিয়াকশান হচ্ছে, অ্যালকিল হ্যালাইডটা অর্গ্যানিক কিন্তু সোডিয়াম সায়ানাইড হচ্ছে আয়নিক কম্পাউন্ড। তো এর বেসিক্যালি 3টে স্টেজ আছে এই আয়নিক সলিডকে, একটা ক্রিস্টালাইন আয়নিক সলিডকে কোনো সলভেন্টের মধ্যে ডিজলভ করার। সেটা হচ্ছে প্রথমে তারা আয়নিক ক্রিস্টালাইন সলিড থাকে, সেটাকে আমার ফার্স্টে ভাঙতে হয় সলভেন্ট মলিকিউল দিয়ে, সেটাকে ভাঙতে হয়। এবং তার জন্য আমাদের এই প্লাস এবং মাইনাস অ্যানায়ন এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে সেটাকে সবার আগে ভাঙতে হয়, অর্থাৎ আয়ন সেপারেশন করতে হয়। আয়ন সেপারেশন করার পরে অনেক সময় দেখা যায় যে ফার্স্টে ক্রিস্টালাইন সলিড থেকে ভেঙে আমরা একটা আয়ন পেয়ার পাই, এবং আয়ন পেয়ারের চারদিকে এরকম সলভেন্ট শেল থাকে যেটাকে আমরা ডিজলভড আয়ন পেয়ার বলতে পারি। এবং এই আয়ন পেয়ারের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন সেটাকে ভেঙে আমরা ক্যাটায়নকে বার করি এবং অ্যানায়নকে বার করি। তার ফলে সেকেন্ড এবং থার্ড স্টেজ সেটা হচ্ছে এই অ্যানায়নটাকে আলাদাভাবে সলভেট করতে হবে এবং ক্যাটায়নটাকে আলাদাভাবে সলভেট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন সলভেন্ট তাহলে এটাকে ফেভার করবে। তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিস্টালাইন অবস্থা থেকে সেটাকে আয়ন পেয়ারে কনভার্ট করতে হবে এবং আয়ন পেয়ার থেকে সেটাকে সেপারেটলি সলভেটেড আয়নে কনভার্ট করতে হবে, ডিসোসিয়েটেড আয়নে কনভার্ট করতে হবে, যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন একে অপরের থেকে দূরে সরে গেছে এবং তাদের ইন্ডিভিজুয়ালি আমরা সলভেন্ট শেলের মধ্যে মুড়ে ফেলেছি। কোন সলভেন্ট সেটা করতে পারে? সেই সলভেন্টই পারবে যেটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট খুব বেশি। কারণ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা ক্যারেক্টার যেটা মিডিয়ামের আয়ন সেপারেটিং টেন্ডেন্সিকে ইন্ডিকেট করে। দুটো আয়নকে যদি পাশাপাশি রাখো, Q1 এবং Q2 যদি চার্জ হয়, তাহলে তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করে সেই ফোর্সের এক্সপ্রেশনে বা এনার্জি অফ ইন্টারাকশনের এক্সপ্রেশনে এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা এপসাইলন সেটা ডিনোমিনেটরে আসে। অর্থাৎ এপসাইলনের সঙ্গে ওই ফোর্স বা এনার্জি যাই বলো সেটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়। কোনো মিডিয়ামের এপসাইলন যদি বেশি হয় তাহলে আয়নদের মধ্যে অ্যাট্রাকশন সেই মিডিয়ামে কম থাকে, আর যদি এপসাইলন কম থাকে তাহলে আয়নরা একে অপরের সঙ্গে সেঁটে থাকার চেষ্টা করে, তাদের মধ্যে অ্যাট্রাকশন খুব বেশি হয়। তো ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি এবং ওয়াটার সেই জন্য এই আয়নিক ডিসোসিয়েশনকে প্রমোট করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ওয়াটারের একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, তার ফলে পজিটিভ বলো নেগেটিভ বলো যে কোনো ধরনের আয়নের সাথে তার একটা আয়ন ডাইপোল ইন্টারাকশান হতে পারে, অর্থাৎ আয়নকে ইন্ডিভিজুয়ালি স্টেবিলাইজ করার ক্ষমতা আছে তার। কারণ এটা যদি পজিটিভ হয় তাহলে ওয়াটারের যে নেগেটিভ এন্ড অফ দ্য ডাইপোল সেটা তার দিকে মুখ করে থাকবে এবং এখানে ওয়াটার মলিকিউলের সাথে এর একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশান হবে। নেগেটিভ আয়নকে যদি স্টেবিলাইজ করতে হয় তাহলে ওয়াটার এমনভাবে নিজেকে অ্যালাইন করবে যে তার পজিটিভ এন্ড অফ দ্য ডাইপোল নেগেটিভ আয়নের কাছে থাকবে, এখানেও একটা স্টেবিলাইজেশন কাজ করবে। পজিটিভ আয়নকে স্টেবিলাইজ করার আরেকটা উপায় হচ্ছে ওয়াটারের লোন পেয়ার অফ ইলেকট্রন অফ অক্সিজেনকে ডোনেট করা। সো ইট ইজ অ্যাক্টিং অ্যাজ এ লুইস বেস এবং ক্যাটায়নটা সেক্ষেত্রে একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে এবং এটাও একটা স্টেবিলাইজিং ইন্টারাকশান। অ্যানায়নকে স্টেবিলাইজ করার একটা ভালো উপায় হচ্ছে যদি অ্যানায়নটা সাফিসিয়েন্টলি ইলেকট্রোনেগেটিভ আয়ন হয়, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হয়, তাহলে হাইড্রোজেন বন্ডিং দ্যাট ক্যান বি সুপার এফিসিয়েন্ট ইন স্টেবিলাইজিং দি অ্যানায়ন। সো জলের এই সব রকম প্রপার্টি আছে। প্রথমত হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তার ফলে খুব চট করে আয়নিক ডিসোসিয়েশনকে প্রমোট করে, আয়ন পেয়ারকে চট করে ভেঙে দেয়। ডোনার সলভেন্ট, সো ক্যাটায়নকে স্টেবিলাইজ করতে পারে বাই অ্যাক্টিং অ্যাজ এ লুইস বেস। ডাইপোল মোমেন্ট আছে, স্ট্রং ডাইপোল আছে, তার ফলে অ্যানায়ন এবং ক্যাটায়ন দুটো ক্ষেত্রেই আয়ন ডাইপোল ইন্টারাকশানকে প্রমোট করে বাই প্রপারলি অ্যালাইনিং ইটসেলফ। এবং হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে, and that is how it can stabilize specific anions. All these qualities are very acceptable and desirable for a solvent which is dissolving the ionic solids. So আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। প্রথমে আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়েছি। সোডিয়াম ক্লোরাইডকে আমরা তো এই ধরনের রিয়াকশান করব, সোডিয়াম ক্লোরাইডকে ইউজ করব ক্লোরাইড আয়নের সোর্স হিসেবে। তো প্রথমে সোডিয়াম ক্লোরাইড নেওয়ার ফলে ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইডের যে আয়নিক ক্রিস্টাল সেটাকে জলে দিলে ইমিডিয়েটলি ডিজলভ করে যায়। ভেরি ফার্স্ট থিং দ্যাট হ্যাপেন্স ইজ
ডিসলিউশন অফ দ্য ক্রিস্টাল এবং সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাসকে ভেঙে দেবে এই জন্য যে ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওয়াটারের যে ডাইপোল আছে সে ডাইপোল এমনভাবে ওয়াটার নিজেকে অ্যালাইন করবে যে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড দুটোকেইও চার্জ ডাইপোল বা আয়ন ডাইপোল ইন্টারাকশন দিয়ে স্টেবিলাইজ করে ফেলতে পারবে। এটাকে এখানে চার্জ ডাইপোল বলেছে, এটাকে আমরা আয়ন ডাইপোল ইন্টারাকশনও বলতে পারি। খেয়াল করে দেখো ওয়াটারের অ্যালাইনমেন্ট সোডিয়ামের পাশে যেরমভাবে আছে এই ক্লোরাইডের পাশে ঠিক উল্টোভাবে আছে, কারণ ক্লোরাইডের নেগেটিভ চার্জ, তাহলে তাকে স্টেবিলাইজ করার জন্য ওয়াটারের ডাইপোলের পজিটিভ এন্ড তার দিকে ঘুরে আছে, আর সোডিয়ামের হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে ওয়াটারের ডাইপোলের নেগেটিভ এন্ড তার দিকে সরে আছে। এছাড়া যেটা সেটা হচ্ছে সোডিয়াম প্লাসকে লোন পেয়ার ডোনেশন করে স্টেবিলাইজ করছে, হুইচ ইজ দ্য লুইস অ্যাসিড লুইস বেস ইন্টারাকশন, আর ক্লোরাইডকে স্টেবিলাইজ করছে বাই ফর্মিং হাইড্রোজেন বন্ডিং অ্যান্ড অ্যাক্টিং অ্যাজ আ হাইড্রোজেন বন্ড ডোনার। তাহলে এই ধরনের কম্পাউন্ডগুলোকে ডিজলভ করার জন্য ওয়াটার হচ্ছে একেবারে আইডিয়াল সলভেন্ট। হেক্সেন বা এই ধরনের কোনো হাইড্রোকার্বনরা আয়নিক কম্পাউন্ডকে ডিজলভ করতে পারে না, কারণ তারা বেসিক্যালি নন পোলার হাইড্রোকার্বনগুলো, সো তাদের সিগনিফিক্যান্ট ডাইপোল মোমেন্ট নেই, অলমোস্ট জিরো ডাইপোল মোমেন্ট, তাহলে আয়ন ডাইপোল ইন্টারাকশন হতে পারে না। তারা অ্যাপ্রোটিক, অর্থাৎ তারা হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে না। তারা নন ডোনার, অর্থাৎ তারা লোন পেয়ার ডোনেট করতে পারে না, লুইস বেস হিসেবে কাজ করতে পারে না, এবং সবথেকে বড় কথা যে তাদের এপসাইলন ভ্যালুটা অত্যন্ত ছোট। তার ফলে তুমি যদি সেই মিডিয়ামে সোডিয়াম ক্লোরাইডকে নাও, তো সোডিয়াম এবং ক্লোরাইড একে অপরের সঙ্গে সেঁটে থাকবে, সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস, সিএল মাইনাস, এনএ প্লাস আর সিএল মাইনাস, এবং সেটে থাকার ফলে বেসিক্যালি আয়নিক সলিডটা ডিজলভই হবে না, প্রেসিপিটেট ফর্মে পড়ে থাকবে। তুমি যতই নাড়াচাড়া করো, ঝাঁকাঝাঁকি করো, ও সলিউবল হবে না, কারণ আয়ন সেপারেশনই হবে না। পরে তো সলভেশনের কথা, আর আয়ন সেপারেশন না যদি ধরেও নাও যে আয়ন সেপারেশন সামহাউ হয়ে গেছে, তাহলেও তাকে কোনো আয়নকে স্টেবিলাইজ করার কোনো ক্ষমতা নেই, যেহেতু এই পুরো জিনিসটা এই আয়নিক সলিড থেকে আয়ন পেয়ার, সলভেটেড আয়ন পেয়ার, তার থেকে সিমেট্রিক্যালি সলভেটেড বা সেপারেটলি সলভেটেড আয়নস, এটা পুরোটা ইকুইলিব্রিয়াম। তাহলে এই জায়গাগুলোকে যদি তুমি স্টেবিলাইজ না করতে পারো, তো ইকুইলিব্রিয়াম ওই দিকে চলে যাবে। সো that is how this thing is done. There is another class of solvent যাদের ক্ষেত্রে এই আয়নিক কম্পাউন্ডের সলিবিলিটি ইন দোজ সলভেন্টস ক্যান বিকাম ইম্পর্ট্যান্ট। এই ধরনের সলভেন্টগুলো হচ্ছে যেমন অ্যাসিটোন কিংবা ডাইমিথাইল সালফক্সাইড। এদের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এরা সব হচ্ছে পোলার বাট অ্যাপ্রোটিক, অর্থাৎ ওরা হাইড্রোজেন বন্ড ডোনেট করতে পারে না, হাইড্রোজেন ডোনার হিসেবে কাজ করতে পারে না। ওদের সাবস্টেন্সিয়াল ডাইপোল মোমেন্ট আছে এবং এপসাইলন ভ্যালুগুলো 15-এর ওপরে, সেই জন্য এরা হচ্ছে পোলার সলভেন্ট। পোলার সলভেন্ট হওয়ার জন্য, এপসাইলন ভ্যালু হাই হওয়ার জন্য ওরা আয়নকে ডিসোসিয়েট করতে পারে, অর্থাৎ আয়ন পেয়ারকে ভেঙে দিতে পারে, প্লাস আর মাইনাসকে আলাদা করে দিতে পারে। এবং যেহেতু এদের সিগনিফিক্যান্ট ডাইপোল মোমেন্ট আছে, তাহলে চার্জ ডাইপোল ইন্টারাকশন দিয়ে ওরা ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোকেও স্টেবিলাইজও করতে পারে। ক্যাটায়নের ক্ষেত্রে ওরা লুইস বেস হিসেবে কাজ করে অ্যাসিড বেস অ্যাডাক্ট ফর্মেশনের মাধ্যমে ক্যাটায়নকেও স্টেবিলাইজ করে ফেলতে পারে। যেমন আমরা এখানে অ্যাসিটনকে দেখিয়েছি, অ্যাসিটন লুইস বেস ডোনার হিসেবে কাজ করছে, অ্যাসিটনের ডাইপোল মোমেন্টের নেগেটিভ এন্ডটা প্লাস চার্জকে স্টেবিলাইজ করছে, পজিটিভ এন্ডটা নেগেটিভ আয়নটাকে অর্থাৎ অ্যানায়নটাকে স্টেবিলাইজ করছে। তো পোলার প্রোটিক সলভেন্টে একটা জিনিস মিসিং থাকে, যেটা জল বা ইথানল বা এই ধরনের পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট লাইক অ্যাসিটন ডিএমএসওতে থাকে না, যেটা জল বা অ্যালকোহলের মতো পোলার প্রোটিক সলভেন্টে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ডোনেশন ক্যাপাসিটি। এখানে কিন্তু অক্সিজেনের উপরে কোনো হাইড্রোজেন বন্ড নেই, কোনো হাইড্রোজেন নেই, তার ফলে ও হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে না, অ্যাকসেপ্টার হিসেবে কাজ করতে পারে। তাহলে অ্যানায়নকে পোলার প্রোটিক সলভেন্টরা যতটা সলভেট করতে পারে, পোলার অ্যাপ্রোটিক সলভেন্টরা ততটা করতে পারে না। অথচ এই পজিটিভ চার্জ আয়ন যেহেতু সলভেটেড হয়ে গেছে, এরম তো হতে পারে না যে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম প্লাসটা সলভেটেড হয়ে গেল, ক্লোরাইডটা প্রেসিপিটেট পড়ে রইল। চার্জ নিউট্রালিটি বজায় রাখার জন্য অ্যানায়নের সলভেশনের এখানে প্রবলেম আছে, কারণ হাইড্রোজেন বন্ডিং দিতে পারছে না সলভেন্ট। তবুও ক্যাটায়নকে যেহেতু হাইলি সলভেট করে ফেলেছে, এবং যেহেতু অ্যানায়ন এবং ক্যাটায়নকে সেপারেট করতে পারে কারণ এপসাইলন ভ্যালু খুব হাই, তাই এই ধরনের সলভেন্টে ক্যাটায়নের সাথে সাথে অ্যানায়নটাও সলভেশনে চলে যায়। হাউএভার
অ্যানায়নের সলভেশন ইথানল বা জলে যতটা এফেক্টিভ তার তুলনায় এই জায়গার অ্যানায়নের সলভেশন কিন্তু অনেক কম। তার ফলে অ্যানায়নকে যদি সলভেন্ট শেলের থেকে বাইরে এনে রিয়াকশান করাতে হয় তাহলে এখানে সলভেশনের থেকে বের করে আনার জন্য এনার্জি তোমাকে কম দিতে হবে। অন দি আদার হ্যান্ড পোলার প্রোটিক মিডিয়ামে যদি অ্যানায়ন থাকে তাহলে সেই জায়গায় সলভেন্ট অ্যানায়নকে এমনভাবে ঘিরে রেখেছে, এমনভাবে প্রোটেক্ট করে রেখেছে যে সেই অ্যানায়নকে সেই সলভেন্টের খপ্পর থেকে বার করে এনে তারপর রিয়াকশান করাতে গেলে তোমার অনেক বেশি এনার্জি দিতে হবে। সোজা কথায় পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট লাইক অ্যাসিটোন, ডিএমএস এইসব জায়গায় আয়নিক সলিডকে যদি ডিজলভ করা হয় তাহলে অ্যানায়নের প্রপার সলভেশন না হতে পারার জন্য অ্যানায়নটা হাইলি রিঅ্যাক্টিভ থাকে। সেই একই সলিডকে যদি আমরা পোলার প্রোটিক মিডিয়ামে ডিজলভ করি তো অ্যানায়ন এত এফেক্টিভলি সলভেটেড হয়ে যায় যে তার রিঅ্যাক্টিভিটি খুব কমে যায়। কারণ সলভেশন মানে কিন্তু স্টেবিলাইজেশন, এবং স্টেবিলাইজেশন মানে তুমি যত কোনো জিনিসকে স্টেবিলাইজ করবে তার এনার্জি কম হবে, তার রিয়াকশান করার ক্ষমতা কম হবে। সো এই জিনিসটা আমরা আবার পরে দেখবো, যখন আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইত্যাদি পড়বো তখন আমরা এগুলো দেখব। ফাইনালি আমি এখানে কতগুলো জিনিস দেখিয়েছি যে আয়নিক সলিড তৈরি করে অ্যাকুয়াস সলিবিলিটি ইমপ্রুভ করা হয় আয়োনাইজেশন করে, এবং সেইটা করার পরে আমরা আমাদের যে বাইনারি মিক্সচার তাদেরকে সেপারেট করতে পারি। আমাদের যদি বাইনারি মিক্সচার দেয় এরকম যে সেখানে একটা অ্যাসিডিক কম্পাউন্ড আছে লাইক বেঞ্জোইক অ্যাসিড আর একটা নিউট্রাল কম্পাউন্ড আছে লাইক ন্যাফথালিন, তো সেই জিনিসকে সেপারেট করার জন্য আমরা ভাবতে পারি যে ন্যাফথালিন হচ্ছে নিউট্রাল, ওখানে কোনো অ্যাসিড বেসের গল্প নেই। বেঞ্জোইক অ্যাসিডের মধ্যে অ্যাসিডিক গ্রুপ আছে, এটাকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করা হয় তাহলে সোডিয়াম বেঞ্জোয়েট হবে। বেঞ্জোইক অ্যাসিডের যা জলে সলিবিলিটি তার তুলনায় সোডিয়াম বেঞ্জোয়েটের সলিবিলিটি অনেক বেশি হবে, বিকজ ইট ইজ এ সল্ট। পোলার নেচার আছে, অনেক পোলার কম্পেয়ার টু বেঞ্জোইক অ্যাসিড, অনেক বেশি পোলার, এবং সেই জন্য সে জলে সলেবল হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড ন্যাফথালিন জলে আদৌ সলেবল হবে না, এবং তার ফলে আমরা ফিল্টার করে ন্যাফথালিনকে সেপারেট করে নিতে পারি, রেসিডিউ হিসেবে সেটা আসবে, এবং আমরা ফিল্ট্রেটের মধ্যে সোডিয়াম বেঞ্জোয়েট পাবো, অর্থাৎ সোডিয়াম বেঞ্জোয়েটের সলিউশন পাবো। এটাকে যদি কোল্ড কন্ডিশনে অ্যাসিডিফাই করা হয় তাহলে বেঞ্জোইক অ্যাসিড প্রপার অ্যাসিড দিতে হবে, অর্থাৎ অ্যাকুয়াস HCl বা এই ধরনের কিছু স্ট্রং অ্যাসিড দিতে হবে। দিলে সোডিয়াম বেঞ্জোয়েট, যেটা নাকি বেঞ্জোইক অ্যাসিডের কনজুগেট বেস, সেটা প্রোটনেটেড হয়ে আবার বেঞ্জোইক অ্যাসিড তৈরি করবে, এবং তখন তার ওয়াটার সলিবিলিটি সোডিয়াম বেঞ্জোয়েটের থেকে অনেক কম হওয়ার জন্য এটা আবার প্রেসিপিটেট পড়ে যাবে, এবং এটাকে আমরা কালেকশন করে ফিল্টার করে আমাদের হাতে নিয়ে আসতে পারি। তো সেই স্কিমটাই এখানে দেখানো হয়েছে, এবং এটা যে কোনো এই ধরনের কম্বিনেশন যেখানে তুমি বেঞ্জোইক অ্যাসিড বা প্যারাক্লোরোবেঞ্জোইক অ্যাসিডের সাথে একটা নিউট্রাল কম্পাউন্ড লাইক অ্যান্থ্রাসিন, বেঞ্জোফেনন এই ধরনের কোনো কিছু মিশিয়ে রাখছো বা ন্যাফথালিনকে মিশিয়ে দিচ্ছ, এই কম্বিনেশনটার জন্য, অর্থাৎ একটা অ্যাসিডিক আর একটা নিউট্রাল, তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা কাজ করবে, এবং সলিবিলিটি ইউজ করে আমরা এদেরকে আলাদা করে ফেলতে পারি। বেঞ্জোইক অ্যাসিডটা 5% NaOH সলেবল, কারণ 5% NaOH দিলে এটা আয়োনাইজ করবে, এবং 5% NaOH মধ্যে যে বিপুল পরিমাণ জল আছে তাতে ওটা সলভেটেড হয়ে যাবে। রিকভার করার জন্য আমরা সেই সলিউশনকে ফিল্টার করে ফিল্ট্রেটের মধ্যে যদি আমরা অ্যাসিড দিই তাহলে আমরা বেঞ্জোইক অ্যাসিড ফিরে পাবো। ন্যাফথালিন নিউট্রাল ননপোলার, অতএব ওটা জলেও সলেবল নয়, 5% NaOH এর সাথে কোনো রিয়াকশনও করে না, এবং তাকে প্রথমেই ফিল্টার করে সেপারেট করে নেওয়া যায়। উল্টো ঘটনাটা ঘটবে যদি তুমি নিউট্রাল কম্পাউন্ডের সাথে একটা বেসিক কম্পাউন্ড নাও, লাইক প্যারাঅ্যানিসিডিন। প্যারানাইট্রোটলুইন, তার কোনো বেসিক গ্রুপ নেই, কোনো অ্যাসিডিক গ্রুপও নেই, কিন্তু প্যারাঅ্যানিসিডিনের OMe আছে এবং NH2 আছে, এবং এই NH2টার উপর নাইট্রোজেনের লোন পেয়ার থাকার জন্য এটা বেসিক। তাহলে আগে যখন বেঞ্জোইক অ্যাসিডকে ডিজলভ করার জন্য অ্যাসিড দিয়েছিলাম, তো এখানে আমরা বেস দিয়েছিলাম, তো এখানে আমরা অ্যাসিড দেবো, তো ডাইলিউট HCl দেবো, দিলে এটা ফার্স্ট প্রোটনেটেড হবে, প্রোটনেটেড হয়ে ওটা অ্যানিলিনিয়াম সল্ট তৈরি করলো, অ্যানিলিনিয়াম ডেরিভেটিভ তৈরি করলো, হুইচ ইজ এ সল্ট, এবং সেটা জলের মধ্যে সলেবল হয়ে যাবে। প্যারানাইট্রোটলুইন সলভেটেড হবে না, সেটাকে ফিল্টার করে নাও, রেসিডিউয়ের মধ্যে তুমি প্যারানাইট্রোটলুইন পাবে, এবং ফিল্টারের মধ্যে তুমি অ্যাকুয়াস সলিউশন অফ প্যারাঅ্যানিসিডিন হাইড্রোক্লোরাইড পাবে। এর থেকে যদি আমাকে রিকভার করতে হয় তাহলে আমার এই এক্সেস প্রোটনটাকে খেতে হবে, এটাকে সল্ট থেকে NH2-তে বার করতে গেলে নিউট্রালাইজ করতে হবে। সেটা করা হবে অবভিয়াসলি আমরা 5% সলিউশন অফ NaOH দিয়ে, একটা লিটমাস পেপার দিয়ে অ্যাসিডিটি চেক করে, যখন দেখব যে প্যারাঅ্যানিসিডিন
ফ্রি হয়ে গেছে, ওটা প্রেসিপিটেট পড়ে যাবে এবং সেটাকে ফিল্টার করে নেবো, কালেকশন করে নেবো বাই জাস্ট নর্মাল ফিল্ট্রেশন। তারপরে ক্রিস্টালাইজেশন ইত্যাদি এইসব পিউরিফিকেশন টেকনিক তো আছেই। একই রকমভাবে আমরা একটা প্যারাঅ্যানিসিডিনের সাথে যদি বেঞ্জোফেননকে মিশিয়ে রাখি তাহলেও একই রকমভাবে সেপারেট করা যাবে, কারণ প্যারানাইট্রোটলুইনের মতো বেঞ্জোফেননও নিউট্রাল নন পোলার, সেটা জলে সলেবল হয় না, 5% HCl এর সাথে তার কোনো রিয়াকশান হয় না। ফাইনালি যদি এরকম কম্পাউন্ড থাকে যেটাতে একটা সরাসরি জলে সলেবল, এমন কোনো গ্রুপ আছে যে গ্রুপটা জলের সাথে খুব ভালো, খুব ফেভারেবল ইন্টারাকশানে যেতে পারে, যেমন ধরো ইউরিয়া, গ্লুকোজ, এই ধরনের কম্পাউন্ড। এখানে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার আছে, এইখানে হাইড্রোজেন বন্ড ডোনার আছে, এখানে হাইড্রোজেন বন্ড ডোনার আছে, মলিকুলের মধ্যে আছে মাত্র 1খানা কার্বন, 3খানা হেটেরোঅ্যাটম, তার মানে হাইলি পোলার নেচার। আমাদের এইখানে 6টা কার্বন আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা CHO আছে, 4টে সেকেন্ডারি হাইড্রক্সিল গ্রুপ আছে, একটা প্রাইমারি হাইড্রক্সিল গ্রুপ আছে, অর্থাৎ টোটাল 4, 5, 6টা অক্সিজেনাস ফাংশনাল গ্রুপ আছে, এবং তারা সবাই হাইড্রোজেন বন্ড ডোনার এবং অ্যাকসেপ্টার হিসেবে কাজ করতে পারে, বারিং দিস CHO যেটা কেবলমাত্র হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে। বাট অলসো দিস মলিকিউল ইজ ভেরি ভেরি পোলার অ্যান্ড দেয়ারফর ভেরি সলেবল ইন ওয়াটার। এদের সলিবিলিটি মারাত্মক। সলিবিলিটি অফ ইউরিয়া সেটা হচ্ছে 525 গ্রাম পার লিটার, ঠিক আছে? তুমি 1 লিটার জলের মধ্যে 525 গ্রাম অবধি ইউরিয়া ডিজলভ করতে পারো, যতক্ষণ না পর্যন্ত আর ইউরিয়া দিলে সলেবল হবে না। আর গ্লুকোজের সলিবিলিটি আরও বেশি, তুমি 1 লিটার জলের মধ্যে 909 গ্রাম গ্লুকোজকে সলেবল করতে পারো অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি হায়ার টেম্পারেচারে যাও সলিবিলিটি আরও ইমপ্রুভ করবে। তো এই ধরনের সিস্টেমের মধ্যে যদি তোমাকে এরকম কম্পাউন্ড দেয় যে ইউরিয়ার সাথে বেঞ্জোফেনন মেশানো আছে, বা ফিনাইল বেঞ্জোয়েট মেশানো আছে, বা গ্লুকোজের সাথে বাইফিনাইল মেশানো আছে, ফিনাইল বেঞ্জোয়েট, বেঞ্জোফেনন, এরা অর্ডিনারি 5% HCl 5% NaOH কারোর সাথে কোনো রিয়াকশন করে না, জলেও সলেবল নয়। আর ইউরিয়া, গ্লুকোজ যাই বলো, তারা জলে সাংঘাতিক সলেবল। তো তাহলে এরকম কোনো সলিড যদি দেয়, একটা সলিড 1 একটা সলিড 2, সলিড 1 হয়তো জলে সলেবল, তো জাস্ট জল দিয়ে এটাকে শেক করো, জলের মধ্যে সলিড 1 সলভেটেড হয়ে যাবে, চলে যাবে সলিউশনে, সলিড 2 পড়ে থাকবে প্রেসিপিটেট, সেপারেট করে নাও, রেসিডিউ পেয়ে গেলে। ফিল্ট্রেট থেকে যখন তুমি এই রেসিডিউ, এই সলিড 1কে রিকভার করতে যাবে, তখন তোমাকে আস্তে আস্তে স্লোলি হিট করে এর ফিল্ট্রেটের ভলিউম কমাতে হবে। ভলিউম কমানো মানে প্রেসিপিটেট, মানে সলিড 1-এর মাস কমছে না, কিন্তু সলভেন্টের মাস আস্তে 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 কমে যাচ্ছে। তার ফলে এমন একটা টাইম আসবে যে যখন যতটুকুনি সলভেন্ট পড়ে আছে সেখানে ওই কম্পাউন্ডের খানিকটা আর সলভেটেড হবে না, কারণ এর সলভেশনের তো একটা লিমিট আছে। তো 10 ml জল অ্যাকুয়াস সলিউশনকে যদি আমরা আস্তে আস্তে স্লোলি ইভাপোরেট করে 5 ml নিয়ে আসি, তো 10 ml যতটা সলিড 1 সলভেটেড হতে পারে, 5 ml নিশ্চয়ই ততটা সলিড 1 সলভেটেড হয় না, কিন্তু সলিড 1-এর যতটুকুনি এক্সেস আছে সেটা তখন প্রেসিপিটেট হিসেবে পড়ে যাবে বা ক্রিস্টাল হয়ে যেতে পারে। তবে কথাও ঠিক যে ইউরিয়া কিংবা গ্লুকোজ এই সমস্ত জায়গা থেকে, এই সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে তাদের অ্যাকুয়াস সলিউশন থেকে তারা যেহেতু এক্সট্রিমলি সলেবল, হাইলি সলেবল, অতি অল্প পরিমাণ জল থাকলেও তারা সলিউশন থেকে বেরিয়ে আসতে চায় না। সো ক্রিস্টালাইজেশন আর সেপারেশন এদের করাটা একটু মুশকিল, এবং সেক্ষেত্রে জল থেকে এদেরকে বের করা জেনারেলি হয় না, অন্য টেকনিক দিয়ে সেপারেশন করা হয়, কিন্তু সেগুলো এই মুহূর্তে আমাদের আলোচনা করার মতো স্কোপ নেই। সো আমাদের সলভেন্ট অ্যান্ড সলিবিলিটির গল্পটা এখানেই শেষ হলো, এবং আমরা যে প্র্যাকটিক্যাল করছি বা করব তারও কিছু গ্লিমস আমরা এখানে দেখলাম। আয়নিক সলিডের ক্ষেত্রে পোলার প্রোটিক এবং পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের রোলটা আমাদেরকে মাথায় রাখতে হবে, পার্টিকুলারলি অ্যানায়নের সলভেশনের জন্য। এবং হাইড্রোকার্বনের সঙ্গে রিলেটেড হাইড্রোফোবিক এফেক্ট, এটা আমরা পরে বায়োকেমিস্ট্রি এবং যখন বায়োলজিক্যাল অর্গানিক কেমিস্ট্রি পড়ব তখন এই হাইড্রোফোবিক এফেক্ট আমাদের কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট এফেক্ট হিসেবে দেখা দেবে। সো আই থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স. I hope this lecture has been useful, and I will be seeing you in the next one.